মাহবুবের নিতু লেখিকা ত্রিধারানিকা পর্ব 15। আজ নিতু আসছে। নিতুর সঙ্গে দেখা করবার জন্যই মাহবুব গতকাল রাতে ছুটি নিয়ে বাড়ি এসেছে। মাহবুব আয়নার সামনে দাঁড়িয়ে আবার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। কালো শার্টে জঘন্য দেখাচ্ছে। কালো শার্টে ঝকঝকে সাদা বোতাম হওয়ার দরকার ছিল। এই শার্টে সব বোতামই কালো। মাহবুব শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। এই নিয়ে সে 17 বার শার্ট বদলেছে, তবু নিজেকে মন মতো দেখাচ্ছে না। মাহবুব দুগালে হাত বোলালো। শেপটা কি 100% স্মুথ হয়নি? একদিন পর নিতু দেশে ফিরছে, অথচ তার শেপটাই হয়নি। আরেকবার কি রেজার টানবে? মাহবুব চট করে আবার বাথরুমে ঢুকে গেল। আরেকবার রেজার টানতেই মনে হলো এবার ঠিক আছে। মাহবুব ক্লোজেট থেকে এবার ডার্ক রেড কালারের একটা শার্ট নিয়ে পরল। এটার বোতাম মোটামুটি ঠিক আছে, গোল্ডেন রিংয়ে সাদা স্টোন। শার্টটা পরে আয়নায় তাকাতেই মনে হলো পারফেক্ট। এটাই ঠিক আছে, এটা নিশ্চিত নিতুর ভালো লাগবে। আচ্ছা, চুলটা কি ব্যাক ব্রাশ করবে না এলোমেলো থাকবে, নাকি একটু ব্রাক ব্যাশ একটু এলোমেলো? পারফিউম কি কড়াটা দেবে না মাইল্ডটা? যদি জড়িয়ে টড়িয়ে ধরা হয়, যদি আবার কি, সে অবশ্যই নিতুকে জড়িয়ে ধরবে। এতটা দিন পর দেখা, সেদিন হয়তো বড় মামা সামনে ছিলেন, আজ তো কেউ থাকবে না। মাহবুব একদম ইমিগ্রেশনের ভেতরে দেখা করবে, তার পারমিশন নেওয়া আছে। এই সুযোগে প্রথম দেখায় মাহবুব যে গিলে খাচ্ছে না নিতুকে, এটাই তো অনেক বেশি। নিতুর তৃষ্ণা তার গলা পর্যন্ত এসে ঠেকে আছে। এক সমুদ্র তৃষ্ণা, লম্বা চোমর তৃষ্ণা, গভীর ছোঁয়ার তৃষ্ণা, দেবে যাওয়া আদরের তৃষ্ণা, আর ডট ডটের তৃষ্ণা। উফ! শাহিদা বিরক্ত মুখে দরজায় উকি দিলেন। আবার শার্ট বদলেছিস? তোর কি হয়েছে বলতো? উপলক্ষটা কি? কোনো বিশেষ মিটিং? দেখে তো মনে হচ্ছে তুই সিনেমার অডিশন দিতে যাচ্ছিস। মাহবুব রাগী চোখে তাকালো, মনে মনে বলল, আজ শুধু আমার অডিশন না মা, বলো স্কিন টেস্ট। কোনো শার্টেই আমায় সুন্দর লাগছে না মা, যেটা পরছি সেটাতেই চোরের মতো দেখাচ্ছে। শাহিদা হেসে ফেললেন। মাহবুব ধমকালো, হাসবে না মা। এত শার্ট না বদলে রেগে থাক, রেগে থাকলেই বরং তোকে সুন্দর লাগে। মা প্লিজ ঠাট্টা করবে না। ঠাট্টা কেন করব, আমি সিরিয়াস। যখন রেগে থাকিস তখন তোর চোখ দুটো আলাদা রকম সরল হয়ে যায়, মুখের কাঠিন্যে অন্যরকম পৌরষ ভাব চলে আসে, মুখটার দিকে তখন তাকালে মন ভরে যায় আনন্দে। মাহবুব আরও রেগে গেল। কাব্য সাহিত্য করবে না মা, আমি অমিত রায় না, আর তুমিও শেষের কবিতা লিখছো না, প্লিজ যাও। সাহিত্য আবার কি? সত্যি কথা বলছি। নাকি তুই বিমান বাহিনীর অফিসার বলে তোর সামনে সত্য বলা যাবে না? মাহবুব নীল টাইটা বেঁধে এসে মায়ের সামনে দাঁড়ালো। মা, আমায় একটু শুকে দেখো তো পারফিউম ঠিক আছে কিনা। শাহিদা মাহবুবের চুলটা ঘেটে এলোমেলো করে দিলেন। শুকে দেখতে হবে না, আমার ছেলের সব ঠিক আছে। দেখতে কেমন লাগছে? দেখতে কেমন লাগছে আবার কি, রাজপুত্রের মতো লাগছে। আমি তো মাঝে মধ্যে ভেবেই পাই না, আমার মতো হাবাগাবা একটা মহিলার পেটে তোর মতো এরকম সোনা ছেলে কি করে জন্ম নিল। মা প্লিজ থামো। থামবো কি রে, তুই তো জানিস না, তুই পেটে থাকার সময় আমি প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিলাম। শরীরে পানি এসে চেহারা ফুলে জাপানিজদের মতো অবস্থা, ফোলা গালের চাপায় চোখ দুটো একেবারে ছোট। আমার তো ভীষণ চিন্তা ছিল, যে পেটে আছে তার চোখ দুটো যদি ছোট ছোট হয়, গাল দুটো ডাম্বেলের মতো ফাঁপা হয় যদি। অথচ এখন তোর চোখ দেখ কি স্পষ্ট আর বড় বড়। সহজ স্বাভাবিকভাবে তাকালেই মনে হয় উজ্জ্বলতাই ঝলমল করছে। কি লম্বাটে পেটানো শরীর তোর, সাদা শার্ট পরলে তো কথাই নেই। মাহবুব ইশারায় মাকে চুপ দেখালো। শাহিদা থামলেন না, কথা বলতেই থাকলেন। আমি বলি কি, তোর একবার মিস্টার ইউনিভার্সে পার্টিসিপেট করা উচিত। করলে অন্তত তোর এই হ্যান্ডসাম চেহারাটা বিশ্বে একটা স্বীকৃতি পেত। মাহবুব এবার চিৎকার করে উঠল, মা প্লিজ চুপ করো, এত গুনগান করবে না। গুনগান করলেই তোমার ছেলে সেরা হয়ে যাবে না। কতজন আছে যারা তোমার ছেলেকে চোখেই দেখতে পায় না। শাহিদা মুখ ভেঙালেন। আমি অবশ্যই আমার ছেলের গুনগান করব। যারা চোখে দেখতে পায় না তাদের চোখের ঠিক নেই। কি রে, বললি না তো কোথাও যাবি? কেন, উপলক্ষ ছাড়া কি আমি শার্ট বদলাতে পারি না মা? শার্টের গায়ে কি ট্যাগ আছে যে বিশেষ উপলক্ষ ছাড়া আমাকে বদলাবেন না, মেঝেতে ছুঁড়ে ফেলবেন না? শাহিদা আবার হাসলেন।
ছেলেটা অহৈতুক রেগে রেগে কথা বলছে, মানে স্বাভাবিক আছে, মাথা এখন পুরোদমে ঠান্ডা। নাস্তা করবি না? আসছি তো, তার আগে এক মগ কড়া কফি দিতে বলো মা, চিনি বেশি দিয়ে। আর শোনো, নাস্তার টেবিলে এসে যাতে আজ কোনো ডিম ফিম না দেখি। শাহিদা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেকে দেখলেন, চোখ জুড়িয়ে যাচ্ছে তার। আহারে, আজ যেন ছেলেটাকে আরও কয়েক হাজার গুণ বেশি সুন্দর লাগছে। নাস্তার টেবিলে বসে মাহবুব শুধু ছটফট করে গেল, কিছুতেই খেতে পারল না। যেটাই মুখে দিল সেটাই থু করে ফেলল। চায়ে চিনি মিশিয়ে রেখে দিল। এক স্লাইড ব্রেড নিয়ে সেটা কুচি কুচি করে কাটলো। রুটির মধ্যে সবজি ঢুকিয়ে সেটা রোল করে একপাশে রেখে দিল। শাহিদা মাথায় হাত রাখলেন ছেলের। খাচ্ছিস না কেন? শরীর খারাপ লাগছে? মাহবুব মনে মনে বলল, মাগো, নিতু আমার ঘুম খাওয়া সব কেড়ে নিয়েছে। ওকে আমার জীবনে না আনা অবধি আমি আর খেতে পারবো না। কিন্তু মুখে বলল, মাথায় হাত না দিয়ে কথা বলতে পারো না মা? মাথায় হাত দিলেই কথাটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় না? আর খাবো কি করে? একটা জিনিসও তো স্বাদ হয়নি, মুখে দিলেই মনে হচ্ছে মাটির দলা খাচ্ছি। চুপ, মিথ্যা বলবি না। একটু আগেই বাঁধাকপি ভাজির বাটিতে এক মনে চিনি মেশাচ্ছিলি। তুই কি চিনি দিয়ে ভাজি খাবি? তাহলে শুরুতেই কেন চিনি দিয়ে রান্না করতে বললি না? মাহবুব অসহায় চোখে তাকালো। কি হয়েছে বাবা? শাহেদা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। তুই এত কেন মনে কথা জমিয়ে রাখিস? তুই তো বলিস মনে কথা জমিয়ে রাখলে স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট হয়। মাহবুব পানির গ্লাসটা হাতে নিয়ে অন্যদিকে তাকালো। মৃদু স্বরে বলল, কিছু না মা, মনে কোনো কথা নেই। শাহিদা আবার হাত রাখলেন মাহবুবের কাঁধে। মাহবুব মায়ের হাতটা এক মুহূর্তের জন্য দুহাতে শক্ত করে ধরল, পরক্ষণেই ছেড়ে দিল। নিতুর ব্যাপারটা সে মাকে বলতে পারবে না। বলতে গেলেই সেটা কথা নয়, এক্ষুনি হাউমাউ করা কান্না হয়ে বেরিয়ে আসবে। এয়ারপোর্টে পৌঁছে মাহবুবের মেজাজ আরও তেতো হয়ে গেল। প্লেন 3.5 ঘন্টা লেট, দুপুর 2টোতে ল্যান্ড করবে। মাহবুবের ইচ্ছে করলো এক্ষুনি বোম হাতে এয়ারপোর্টটা উড়িয়ে দেয়। যে এয়ারপোর্টে প্লেন টাইমলি ল্যান্ড করে না সেই এয়ারপোর্টের দরকারটা কি? মাহবুব ইমিগ্রেশনের ভেতরেই বসলো। উফ, 3.5 ঘন্টা লেট। কথাটা এত অপেক্ষার কেন? এতটা দিন পর নিতুটা আসছে, তাও টাইম ঠিক নেই। আসার মেরে পাশার হাড়গোড় ভেঙে দেওয়া দরকার। মাহবুব দোয়া পড়ে বুকে ফু দিল। মনে মনে বলল, শান্ত হও মাহবুব, একটু শান্ত হও। নিতুর জন্য তোমার পদক্ষেপের এখন শুরুর দিক। সবটা পিঠ পেতে সহ্য করতে হবে। একবার সহ্য করে ফেললে পিঠের চামড়া শক্ত হয়ে যাবে। শক্ত চামড়া এরপর সব সহ্য করতে পারবে। তোমার যে জীবনে নিতু থাকবে, সে জীবন তো আর জীবন থাকবে না, বালু বালু হয়ে যাবে। এই যে এখন এসিতে বসেও পুরো শার্ট ঘামে ভিজে একাকার, বুকেও তো ব্যথা করছে, সে কি হার্ট ফেল করবে? মাহবুবের হার্ট ফেল করা হলো না। পকেটে মোবাইল ফোন বাজছে। সোবহান সাহেব ফোন করেছেন। হ্যালো মাহবুব। জি মামা, নিতু তো এসে গেছে, 10 মিনিট আগেই নামলো। ফোন করলো, তুমি এয়ারপোর্টে আসোনি? মাহবুব মাথা চুলকালো, মিথ্যে করে বলল, জি না মামা, আসলে মামা কাজে আটকে গেছি, লাস্ট মোমেন্টে আর বেরোতে পারলাম না। নিতু আসুক, আমি বাড়ি এসে দেখা করব। কথাটা বলেই মাহবুবের মনে হলো সে বিরাট ভুল করে ফেলেছে। এখন সে চাইলেও নিতুদের বাড়ি যেতে পারবে না, কাল যেতে হবে। জি হ্যাঁ মুখ ফসকে জি না হয়ে বেরিয়ে গেছে। মাহবুব ভেতরে ভেতরে একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। নিতুর কোনো বিষয়ে কথা বলতে গেলে সব সময় কেন তার মুখ ফসকে অন্য উত্তর বেরিয়ে পড়ে? এর পেছনে কারণ কি? নিতু বিষয়ক কথাবার্তায় কেউ তো তাকে কখনোই ধমকায় না, তবু কেন তার কথা গুলিয়ে যায়? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? ঠিক আছে, তুমি তাহলে চেষ্টা করবে আজ রাতে আগেই চলে আসার। আমরা একসঙ্গে ডিনার করব। রুবা তো তোমার উপর ভীষণ ক্ষেপে আছে। মাহবুব জোর করে বলতে চাইল, মামা আমি এখন এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভেতরে বসে আছি, নিতু নামলে সবার আগে আমার সঙ্গে দেখা হবে মামা, কিন্তু বলতে পারল না। জি মামা, আমি চেষ্টা করব আজ আসার। ফোন রেখে মাহবুবের ইচ্ছে করলো সে বাড়ি চলে যায়। শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, এমনকি এখন তার নিতুর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না। দিনরাত যাকে চোখের সামনে কল্পনায় দেখতে দেখতে ক্লান্ত, এখন তার মুখ দেখতে কোনো আগ্রহ বোধ করছে না। আগ্রহের ব্যাপারটা কি এরকম? বেশি বেশি থেকে একসময় নিঃশেষ হয়ে যায়। সে কি সত্যি চলে যাবে? না,
তার চেয়ে এসেই যখন পড়েছে, এতক্ষণ অপেক্ষায় যখন করেছে, বরং দূর থেকে এক ঝলক দেখা যাক নিতু কি আরও বদলেছে। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাহবুব দেখলো নিতুকে। বুকের মধ্যে ধক করে লাগলো, এ কোন নিতু? এটা তো বিদেশে দেখে আসা নিতু নয়, এবার তো অন্য আরেকজন। গোলাপি রঙের জাপানি জর্জেট শাড়ি পরনে, সম্পূর্ণ আলাদা মেয়ে। নিতু কি লম্বা হয়ে গেছে, নাকি শাড়ি পরার ধরনটাই আলাদা? কি গোছানো ভাঁজ হওয়া কুচি, হাঁটতে গেলে সেই কুচি খোলতাই হয়ে ফুলের মতো ফুলে যাচ্ছে। পুরো শাড়িটা যেন ঝর্ণার মতো নিতুর শরীরে থেকে ঝরছে। একপাশে বেনি করা লম্বা চুল, বেনি থেকে কয়েক গাছি চুল খুলে গাল আর কানের আশেপাশে উচ্ছলভাবে খেলছে। কানে গোলাপি পাথরের বসানো টপ, গলায় লম্বা সোনার চেনটাতে দারুণভাবে কয়েকটা মুক্তো ঝুলছে। চোখে ভীষণ পরিপাটি কাজল। এতক্ষণ ফ্লাইটে থেকেও কাজল ল্যাপটায়নি, মানে কি? নিতু কি ফ্লাইট থেকে নামবার আগে সেজেছে, নাকি কাজলটাই লং লাস্টিং? ঠোঁটের লিপস্টিকটাও তো দারুণ বসে আছে। নাক ফুলের সাদা পাথরটা এত দূর থেকেই কি ঝকমক করছে। বাহাতে ঘড়ি, আর শর্ট স্লিভের ফিনফিনে সাদা ব্লাউজটা যেন কোমল গায়ে দারুণভাবে লেপটে গেছে। পিছনের লম্বা নরম আঁচলটা কয়েকটা কুচি হয়ে নিতুর হাঁটবার সঙ্গে সঙ্গে বাতাসে দুলছে। ঠোঁটে এক টুকরা চমৎকার হাসি। সাদা পেন্সিল হিল পায়ে খটখট শব্দ তুলে হাঁটতে থাকা নিতুর শরীরটা কি যে রহস্যময়ভাবে বেঁকে যাচ্ছিল। ইসরে, মাহবুবের মনে হলো এটা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র, কঠিন চাল। কারণ সম্পূর্ণ বদলে যাওয়া উজ্জ্বল হাসি খুশি আর ছিপছিপে গড়নের এই অপূর্ব নিতুকে দেখে তার ভীষণভাবে মাথা ঘুরতে লাগলো, ভীষণভাবে। আচ্ছা, সে কি পারে না এক ছুটে দৌড়ে গিয়ে নিতুকে কোলে নিয়ে ফেলতে? নাকি সামনে গেলেই নিতু নাক ছিটকাবে তাকে? বিদেশে যেমন অ্যাভয়েড করেছিল, তেমনি কি অ্যাভয়েড করবে? স্যার, পড়ে যাচ্ছিলেন আপনি। সাদা ইউনিফর্ম পরনে এক অফিসার পেছন থেকে কাঁধ হাতে রাখলেন মাহবুবের। ইটস ওকে। আপনার কি শরীর খারাপ লাগছে? বসুন না, এখানে বসুন। পানি খাবেন? না না, একদম ঠিক আছি আমি। মাহবুব ভদ্রলোকের সামনে থেকে সরে এলো। তার ইচ্ছে করলো ঠাস করে নিজের গালে নিজেই দুটো চড় মারে। আজ সে কেন সাদা শার্ট পরলো না? এই কটকটে লাল শার্ট পরে এখন গোলাপি রঙের নিতুর সামনে কি করে যাবে সে? মাহবুব কপাল চুলকাতে লাগলো। এটা কি সত্যিই নিতু? বুক ব্যথা করছে তার। কেন ব্যথা করছে? অজানা কোনো ধারালো ভয় কি বুকে ক্ষত করে দিতে চাইছে তার? এত অপেক্ষার পর আজ কেন এরকম ভয় করছে? মাহবুব চুলটা আঙুল চালিয়ে গুছিয়ে নিল। চোখের কোণের কিছু একটা ধেয়ে আসাকে দু আঙুলে সজোরে ঘষে থামিয়ে দিল। চোখ লাল হয়ে গেছে তার। হোক, তারপরও সে নিতুর সামনে গিয়ে দাঁড়াবেই। ইমিগ্রেশন পার করে এক্সিট পর্যন্ত যাওয়ার পরটা মাহবুব নিঃশব্দে নিতুর পিছু পিছু গেল। এক্সিটের ঠিক আগ মুহূর্তেই মাহবুব পিছু ডাকলো, নিতু। নিতু ফিরে তাকালো না। মাহবুব আরও দুবার ডাকলো, নিতু, এই নিতু। নিতু ট্রলিতে হাত রেখেই ফিরে তাকালো। ব্যাস, সেই একটু ঘুরে তাকানো। মাহবুবের মনে হলো তার হৃৎপিণ্ড থেমে গেছে, নিঃশ্বাস থেমে গেছে, শব্দ হারিয়ে গেছে, আর শরীরটা নিসাড় হয়ে গেছে। ঠিক কতকাল পর যে ওই দুই চোখ দেখলো যেন। এই ঘুরে তাকানোর জন্য ঠিক কত রাত সে জেগেছে, ঠিক কতদিন সে বাথরুমের আয়নায় দাঁড়িয়ে কেঁদেছে। তার হিসেব কি সে রেখেছে? কেন রাখলো না? আজ তাহলে হিসাবটা নিতুর এই তাকানোকে ফিরিয়ে দেওয়া যেত, বুঝিয়ে দেওয়া যেত কত সাধনা, কত অস্থিরতার জোয়ারে তুই আমাকে আটকে রেখেছিস নিতু। সব বিরহের পই পই করে হিসাব দেওয়া যেত। নিতু বাহাতে কান থেকে হেডফোন খুলল, মিষ্টি করে হাসলো, যেন একটুও চমকায়নি। এমন শান্ত আর মিষ্টি স্বরে বলল, কানে হেডফোন ছিল, সরি, আপনি আমাকে ডাকছিলেন? মাহবুবের পৃথিবী থমকে গেল। এ কোন নিতু? এত সহজ স্বাভাবিক ভঙ্গিতে কোনো নিতু কথা বলছে। কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই, বাঁধ ভাঙা আনন্দের জোয়ার নেই, আবেগশূন্য, নির্লিপ্ত, নিরুত্তাপ, ধীর কণ্ঠ।